আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমাকে একদম রান্না করতে দেখেন না তারা দেখে ফেলেন আমি কিভাবে খিচুড়ি রান্না করি। আমি তো ভিডিওতে বলছিলাম যে আজকে রাতে খাবার কিছুই নাই, তো ভাবলাম যে না, রাতে যেহেতু অন্য কিছু নাই, সেহেতু গরুর গোশত দিয়ে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো গরুর গোশতটা রান্না করাই ছিল। আর এবার খালা কেন যেন গরুর গোশতটা বেশ মশলা বেশি দিয়ে ফেলছিল মনে হচ্ছিল আমার। তো ভাবলাম যে তাহলে না হয় খিচুড়িটা রান্না করে ফেলি গরুর গোশতটা মিক্স করে। তো যাই হোক, আজ রান্না করার সময় কিন্তু একদম চাল দিছি এক পটের একটু বেশি, কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আমার খিচুড়ি রান্না করতে গেলেই কেন যেন অনেক বেশি হয়ে যায়, কিছুতেই কমতে চায় না। তো যাই হোক, খিচুড়িটা খুব মনের উপরে যুদ্ধ করে ভাবলাম যে না, রান্না করে ফেলি, তাহলে রাতে আর কোনো কিছু সমস্যা হবে না। যেহেতু ছেলেরা খুব একটা ভাত রাতে খেতে চায় না, ওরা খেতে চায় রুটি, কিন্তু খালা যেহেতু আসে না, এই কারণে আমি জাস্ট হাতে বসায় পোলাওয়ের চাউল দিয়ে না, জাস্ট আমাদের ভাতের চাল দিয়ে সুন্দর করে একটু লেটকা খিচুড়ি রান্না করে ফেললাম। খিচুড়িটা কিন্তু ভুনা হয় নাই। তো যাই হোক, অ্যাজ ইউজাল সকালবেলা ঘর বাড়ি তো গোছাতেই হবে। সকালও না, বেশ খানিকটা বেলা হয়ে গেছে, কারণ আমি তো ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলি। তো ভাবলাম যে একটু ঝাড়াঝাড়ি করে ফেলি, কারণ আমার তো আবার ঝাড়াঝাড়ি না করলে সকালবেলা যাত্রাই শুভ হয় না। এটা তো আমার একদম অ্যাজ ইউজাল, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো ভাবলাম যে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নেই। সেক্ষেত্রে আবারও বলতেছি এগুলো চেঞ্জ করার কথা, কিন্তু আজকেও দেখেন করি না। আমি একদম আলসা মার্কা মানুষ হয়ে গেছি। এটা একদম আমার কাছে বাজে লাগতেছে, যা বলার মতো না। এই খোলাখুলি আমার কাছে খুব ঝামেলা মনে হচ্ছে। তো যাই হোক, ড্রয়িং রুমটা একটু ইয়া করে দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসলাম একটু ডাইনিংয়ে। ডাইনিংটা একটু গোছাবো হালকা পাতলা। অনেক কিছুই আগে থেকে বলছি ডিপ ক্লিন করতে হবে, কারণ 7 দিন পর পর যদি বাড়িঘর ডিপ ক্লিন না করা যায় তাহলে কিন্তু দেখতে ভাল লাগে না, জাস্ট চোখে শান্তি লাগে না। এটা যারা ক্লিন করে থাকে তারা বুঝতে পারবে, যারা থাকে না তারা বুঝতে পারবে না। এই আর ক্যামেরাতে আসলে প্রতিদিনই ঝকঝকে চকচকে মনে হয়, কিন্তু যেদিন ডিপ ক্লিন করা হয় সেদিন মনের মধ্যে আলাদা একটা কি বলবো, ভালো লাগা কাজ করে। এটা যারা খুব ক্লিন থাকে তারা বুঝতে পারবে। তো যাই হোক, ডাইনিং টেবিলটাও টুকিটাকি গুছিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আমার শিরিন খালাও চলে আসছে। শিরিন খালা আছে রান্নাঘরে। আর আমার ওভেনের কথা কি বলবো, আমার মনে হয় যে যার ইলেকট্রিক ওভেন আছে তার মনে হয় যে একটু মাইক্রো ওভেন হলে ভালো হতো, আর যার মাইক্রো ওভেন আছে তার মনে হয় ইলেকট্রিক ওভেন হলে ভালো হতো। তো যাই হোক, আমার আর কোনো ভালো হওয়ার দরকার নেই, কারণ আমার বাসায় আর বিন্দু মাত্র একটা জিনিস রাখারও কোনো জায়গা নেই। তো যা আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে জিনিস আর বাড়ানো কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার মাথার উপর রাখতে হবে, এছাড়া কোনো জায়গায় কানে কোনা খালি নাই। আর এর জন্য আমার বাসা কিন্তু ঝাড় পোছা বেশি দিতে হয়, কারণ এলোমেলোটা বেশি হয়। যাই কিনি তাই মনে হয় লাগবে, যা কিনি তাই মনে হয় যে জাস্ট লেগে যায়। এই জায়গাগুলো বেশ ডিপ ক্লিনের দরকার। সেক্ষেত্রে আবার আমার খালা কিন্তু ইয়াতে জিজ্ঞেস করলো যে কী রান্না করবে। তো আমি বললাম যে খালা দেখো, রান্নাঘরে যা আছে সেটা দিয়ে যেটা ভালো মনে করো সেটাই না হয় করো। আর এই যে পিউরিটের কথা আর কি বলবো, ফিল্টারের কথা, এটাও বেশ পুরান হলে আর গ্লেজ দেয় না। আর এই যে আমার 2 ছেলে 2 রুমে, আজকে যেহেতু শনিবার স্কুল নাই, মাহিন গেছিলো সেলুনে, সে গোসল টোসল করে এসে রেডি হয়ে গেছে। এই আর আজকে তো 2 ঘরের বিছানাই তাদের পড়াশোনা, এগুলো এলোমেলো থাকবেই। আর সেই সাথে কাপড় চোপড় যেগুলো না ধুলেই না, সেগুলো কিন্তু অলরেডি ধুয়ে দিছি। রোদ আজকে প্রচণ্ড পরিমাণে, সেই সাথে গরম। তো যাই হোক, ঝাড় পোছা দিলে তো আর চলবে না, রান্নাঘরেও আসতে হবে। রান্নাঘরে এসে দেখি যে আমার ভাত কিন্তু এই যে ওকে হয়ে গেছে, ভাত রান্না করা। এখানে জাস্ট 1 পটের একটু বেশি, আর সেই ভাতে আমার কাল পর্যন্ত বেঁচে যাবে। আর এখানে হলো ডিমের তরকারি দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমার সবজিওয়ালা খুব ভালোবেসে দিছিল, ভাবি নেন মিষ্টি কুমড়াটা ভালো। এ পর্যন্ত কী খাবো বুঝতে পারি না। আর এখানে আছে মাহিনের জন্য চিকেন। তো যাই হোক, মিষ্টি কুমড়ার ডিম রান্না করছি, গরুর গোশত ফ্রিজে আছে, কিন্তু মিশনকে বলবো না, দেখি দুপুরবেলা সে ডিম মিষ্টি কুমড়া খায় কি না। এই যদি বলি যে গরুর গোশত আছে তাহলে আর খাবে না। তো যাই হোক, এটা একটু টেকনিক করলাম, করে সব ঠিকঠাক মতো রেখে ভাবলাম যে খালা সব করে গেছে, কিন্তু রান্নাঘর তো আমাকেই গোছাতে হবে। এই আর রান্নাঘর গোছান তো আমি ছাড়া আমার কারোটা খুব একটা পছন্দ হয় না। সেক্ষেত্রে এখানে আবার খিচুড়িও কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, খালাকে বললে খালা বক্সে নিয়ে যেত। তো আদার্স কাজ করতে করতে মনে হলো যে একটু চা খাই। এটা কিন্তু আমার 2 নাম্বার চা খাওয়া। সকালবেলা অলরেডি একবার চা খাইছি, চাটা জাস্ট একটু গরম করে নিছি। যদিও গরম করা চা আমার কাছে একদম পছন্দ না, মনে হয় যে কেমন যেন একটা ফ্লেভার আসে। তারপরে মনে হলো যে না, মিশনকে একটু 1 কাপ দেই, আমি একটু 1 কাপ খাই, কারণ মাথা কাজ করতেছে না। চা খেয়ে এই দুপুরে মিডল টাইমে যদি একটু চা খেয়ে নেওয়া যায় তাহলে না একটু ভাল লাগে, মাথাটা মনে হয় একটু ফ্রি হয়। তো যাই হোক, একটু চা সাহস করে নিয়ে নিলাম। আর মিশনকে বললাম যে আব্বু তোমার চাটা তুমি নিয়ে যাও।
এই হলো এখনকার অবস্থা। এখন বাজে প্রায় মনে হয় 1টার মতো তো হবেই, আজান মনে হয় দিছে কি না মানে খেয়াল করতে পারিনি। তো যাই হোক চাটা বসে খেয়ে নিচ্ছি একটা বিস্কুট করে। আজকে সকালবেলা আসলে দুবার চা খাওয়া হলো, দুবারই জাস্ট বিস্কিট দিয়ে, মানে নাস্তা যেটা সেটা আর করা হলো না। আমার যেহেতু সকালবেলার খালাটা অ্যাবসেন্ট আছে, আমার হোটেলের পরোটা প্রতিদিন ভাল লাগে না, কেমন জানি একটু অস্বস্তি অস্বস্তি লাগে। তো যাই হোক চাটা ঝটপট করে শেষ করে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটা আমার চুলাটা ঘষা মাজা না করলে একদমই হয় না। আমাকে একটু ঘষা মাজা যদি প্রতিদিন না করি আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমার চুলার পার ঘষা মাজা করতেই হবে। এটা যে যা মনে করেন ভাই, কিচ্ছু করার নাই। আর আপনাদেরগুলো ঘষা মাজা করবেন, দেখবেন খুব ভালো লাগবে, চকচক ঝকঝকে করবে। আপনি যখন কোনো জিনিস চেঞ্জ করার সময় তো একটা জিনিস হয়তো আপনি বিক্রি করে দেন, না হলে কাউকে দিয়ে দেন। আমার জিনিসগুলো আমি যখন বিক্রি করে দিই তখনও মানুষ মনে করে নতুন নতুন, আবার যখন মানুষকে এমনি দিয়ে দিই তখনও কিন্তু খুব নতুন থাকে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে জিনিসের যত্ন করি। আর এই যে রান্নাঘরটা এভাবে কিন্তু একদিন দুদিন পর পরই অলগুলো একদম মানে সুন্দর ফ্রেশ ন্যাকড়া দিয়ে মুছে দিতে হবে। নিজের বাড়ি বলে কথা, ভাড়া বাড়ি হলে তাহলে না হয় যেরকম সেরকম থাকতাম, ব্যাপার না, কিন্তু ভাড়া বাড়িতেও আমি কখনো এলোমেলো থাকতে পারি নাই। তো যাই হোক এসএসের এইগুলো যদি ঘষা মাজা না করা যায় তাহলে কিন্তু জাস্ট চকচক ঝকঝক করে না। তো যাই হোক রান্নাঘরের চুলাটা একদম মানে মনের মতো করে মুছে নিলাম, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে পরিষ্কার লাগতেছে না। রান্নাঘরে আসবো আর প্রকৃতি দেখবো না, তাই কি আর হয়? তো রান্নাঘরে জানালা দিয়ে ভাবলাম যে একটু বাইরের দিকে তাকাই কি অবস্থা। তো দেখলাম ঝকঝকে চকচকে রোদ, একদম রোদের কোনো কমতি নাই। আর এই যে সেই বাগানটা, সেই সাথে কিন্তু আমার চুলা মোছা অলমোস্ট ডান হয়ে গেছে। যদিও আমার কাছে কেন যেন আজকে মানে খুব একটা মনে হলো না, কিন্তু আমি খুব কষ্ট করছি, কষ্ট কিন্তু কম করি নাই, কিন্তু চকচক ঝকঝকে মনে হয় কম করতেছে। হয়তো চোখেরই পাওয়ারও কমে যেতে পারে, এটাও হতে পারে। তো যাই হোক এই র্যাকটা একটু ধুতে হবে, যদিও ওই যে চা চিনি দুধ এখনও শেষ হয় নাই, এর জন্য আর ধুতে নিলাম না। কিন্তু এই দেখি যে কেমন যেন একটু আঠা আঠা হয়ে গেছে। তো ভাবলাম যে ওকে একটু গোসল করাই, সব কিছুরই তো যত্নের দরকার আছে। তোকে একটু করে মানে জাস্ট হালকা করে করে ফেললাম। রান্নাঘরে তো যে গ্যাসের চুলায় এ পরিমাণ কাজটা হয় তা বলার মতো না একদম। তো ভাবলাম যে না, এটা একটু করে মানে জানালার কাছে রেখে দিলে শুকায়া যাবে। আর যাই হোক আশেপাশে যত মানে যে জায়গাগুলো হাত না দিলেই না, সে জায়গাগুলো মোটামুটি হাত দিয়ে ফেললাম। এটা কিন্তু আমি প্রতিদিনই অফ ক্যামেরায় করি, আজকে আবার একটু অন ক্যামেরায় করতেছি। এই আর আমার বাসায় ইস্পাহানি চার্জার এত জমা হয়ে গেছে, এর জন্য আমি আবার সেটাতে লেবেল লাগায় করে রাখছি। তো যাই হোক মোটামুটি কাজ শেষ, প্রায় বাজে 1:25 মতো। মাহিন চলে গেছে নামাজে, এখনও আসে নাই। আর আমি যে জানলা দিয়ে দেখার চেষ্টা করতেছি যে মাহিন কি গেল না আসবে, এরকম একটা কোনো কিছু। তো যাই হোক বাইরে কিন্তু ঝকঝকে চকচকে রোদ কিন্তু একদম আছে আজকে, একদম মানে আলমারির মানে কাঁথা কম্বল ধোয়ার মতো রোদ, মনে হচ্ছে যে গরম আবার মনে হয় ব্যাক করলো। তা যাই হোক আমি একটু জুম করে করে দেখতেছি এই রাস্তাটা যে মাহিনকে আসতেছে কিনা, কিন্তু মাহিনের আসতে আরও মনে হয় 20 মিনিট আধা ঘন্টা সময় লাগবে। তো এই ভাবলাম যে না সময়টাকে একটু কাজে লাগাই। এই সময়টা হলো আমি আজাইরা কাজ করব, সেটা হলো এই টেবিলের রানারগুলো অনেক দিন হলো পারা হচ্ছে না। এক টেবিলের রানার মনে হয় 4টা 5টা আছে, কিন্তু একটাও মানে ইদানিং কেন যেন অলসতা করি, ইদানিং মনে হয় বয়স বেড়ে গেছে, বেশ কিছু কাজে আমি অলসতা করি, যেমন কোলবালিশের কাবার পাল্টানো, সোফার কাবার পাল্টানো, রানার পাড়া, এগুলো কিন্তু আগে ছিল না, কিন্তু অ্যাজ ইউজুয়াল বয়স বাড়ার সাথে সাথে এগুলো মনে হয় হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না আসা আর এগুলো অ্যালাউ করা যাবে না, করতেই হবে। তো ভাবলাম যে না বের করে নিয়ে আসি। তো যাই হোক হাতের কাছে রানারটা ছিল, আমার রান্নারগুলো না কেমন যেন দেখতে যেন তেন ধুলে না কেমন যেন হয়ে থাকে, এটা আমার কাছে ভালো লাগে না। তো ভাবলাম যে না মাহিন যেহেতু আসে নাই তাহলে না হয় টুকিটাকি করে এই কাজগুলো। গেছিলাম ড্রয়িং রুমে সোফার কাভারগুলো চেঞ্জ করতে, কিন্তু সোফার কাভার যে লাগাবো সেটা বিশেষ কোন জায়গায় রেখে দিছি সেটা আর খুঁজে পাচ্ছি না। পরে দেখলাম যে না এটাই না হয় আজকে একটু পেরে দিই। সেই সাথে টেবিলটাও একটু গোছানোই ছিল, যেহেতু রান্নারটা চেঞ্জ মানে নতুন পারলাম, এই জন্য আবার একটু এলোমেলো তো হলোই। আর টেবিল ক্লথের কথা কি বলবো, টেবিল ক্লথ তো নিচের একসিনের নিচে পাড়া হয়, কিছুই হয় না। এই কারণে দেখা যায় যে মাঝে মধ্যে চেঞ্জ করতে মানে ইচ্ছা করে না। তো যাই হোক অনেক দিন হয়ে গেল, এটাও একটু চেঞ্জ করতে হবে। আর ট্রেতে পানি থাকবে মানে গ্লাসের নিচে, এটা তো একদম হতেই পারে না। আমার 2 ছেলে দেখলে এটা অপছন্দ করে, বিশেষ করে মিশন, মানে তাদের গ্লাস রাখা ট্রেতে কোনো রকম পানি থাকা যাবে না, এটা দেখলে ও মুছে ফেলবে। আমি তো আরও মা তো ছেলেরা তো মার মতো কিছুটা হবেই স্বাভাবিক। আর সেই ক্ষেত্রে আমার চুলাটা মনে হলো যে কেন চকচক করতেছে না। আবার আসলাম গ্লাস ক্লিনার নিয়ে এসে ভাবলাম যে আরেকটু দিয়ে দিই। আমার কথা যে রান্না করব আর এখান দিয়ে একদম ঝকঝক চকচকে পড়বে। আসলে একটু কেমন যেন দাগ দাগ পড়ে গেছে, কারণ গরম জিনিস গ্লাসের উপরে রাখা হয় তো, এই কারণে হয়তো। এটা আমিই রাখি ম্যাক্সিমাম, খালারা খুব একটা না। তো এটা হয়তো কালকে থেকে আর করা যাবে না।
তো ভাবলাম যে টেবিলটা না হয় একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু করে দেই, কারণ সাদা র্যাক্সিনগুলো এখন এত নিম্নমানের বের হয়েছে, এগুলো যতই আপনি মানে চেঞ্জ করি না কেন একটু কিন্তু ছেড়ে নাই, কিন্তু তারপরে চেঞ্জ না করলে কেমন যেন ঘোলা ঘোলা লাগে। তো যাই হোক সেটাও একটু মোছামুছি করে ফেলতেছি, আর সেই সাথে মাহিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে মাহিন কখন আসবে, মাহিন কখন আসবে আল্লাহই জানে। তো যাই হোক ঘরের মধ্যে পরিপাটি করলে তো আর হবে না, বাইরেও টুকি ঝুঁকি দিতে হবে। তো দেখলাম যে না, বাইরেও মোটামুটি ক্লিন সব করে ফেলছি, আবার কিন্তু মানে ক্লিন করতেছি, কারণ অলরেডি একবার করে ফেলছি 1 ঘন্টা আগে। তো যাই হোক মানে কি বলবো, এই জায়গাগুলোতে তো আমার চোখ না দিলে হবেই না, তো সেটাও একটু দিলাম। দেখলাম যে না, কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না, আর আমি তো যজ্ঞের খাটো মানুষ, এই আমার নেম প্লেট আমি পাই না, তো সেটা একটু মুছে টুছে দিয়ে বাইরে একটু চেক টেক করলাম যে কোথাও কোনো ধুলার কণা দেখা যায় কি না। তো দেখি যে না, কোথাও কোনো ধুলার কণা দেখা যাচ্ছে না। তো ভাবলাম যে তাহলে না হয় আজকে এই পর্যন্তই মানে ঘষা মাজা রাখি। এইগুলো সাধারণত মানে দুপুরের আগেই শেষ করে দিই, দুপুরের পর আর এগুলো করি না খুব একটা। তো যাই হোক মাহিনের জন্য অপেক্ষা করতে করতে আমি একদম সময় যাচ্ছে না, এখন দেখি সে কখন আসে। এর মধ্যে একটা ম্যাঙ্গো বার খেয়ে আমি একটু ফেসবুক ঘাটাঘাটি করি, এর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে আমাদের মাহিন। তো এই যে বলতে বলতে আমার মাহিন মনে হয় চলে আসছে। হ্যাঁ, মাহিন আজকে চুল কাটতে একদম আর্মি শার্ট দিয়ে দিছে, পিছন দিন আরও মাথা দেখা যাচ্ছে। আমি বলে দিছিলাম যে আব্বু চুল একদম ছোট করে ফেলো, কারণ এত চুল বড় হয়ে যায় তা বলার মতো না। আমার 2 ছেলেই সেলুনে যেতে চায় না, আমি কিন্তু মাহিনের খাবার মানে এখন বাজে প্রায় 2টার একটু বেশি। আর আজকে না গরমের অবস্থা দেখে মনে হচ্ছে যে গরম মনে হয় আবার নতুন করে ব্যাক করলো। প্রচণ্ড গরম সকাল থেকে, মনে হচ্ছে যে এসির ভিতর থেকে বের হওয়া যাচ্ছে না। আর আমার বাসার এসি দুটা তো এত মানে হয়ে যায়, কি যেন বলে, ময়লা হয়ে যায়। মনে হয় 2 মাস পর পর সার্ভিসিংয়ের লোক ডাক দিতে হয়, কারণ আমি ওই যে মানে ঝাড়াঝাড়ি যা করি সব এসি দিয়ে করি। ওরা তো বলে যে ঘর ঝাড়ুটাও আপনারা এসি অন করে দিবেন না, সেটা তো কিছুতেই শুনি না। তো যাই হোক খাবার তো খেতে হবে, ক্ষুধা লেগে গেছে। ও আজকে সকালবেলা কেন যেন মানে করা হয়নি, জাস্ট শুধু চা খাইছি, মানে রুটি, তারপর খিচুড়ি, কিচ্ছু খাইনি। এর জন্য মনে হয় ক্ষুধা লেগে গেছে। সাধারণত আমি গোসলের পর আজকে যে গরম কিছুতেই খেতাম না। সেই সাথে এই যে ডিমের কারিটা, আমার মনে হয় যে যাদের মাঝে মধ্যেই মনে হয়, বিশেষ করে আমাদের মেয়েদের, যে কী খাবো খুঁজে পাই না, কিছু খেতে ভাল লাগে না, আমি বলবো যে তাদের একটু মাঝে মধ্যে ডিম খাওয়া, হালকা দিয়ে। যদিও আমার খালাটা বেশি গ্রেভি করে ফেলে, হালকা পারে না। হালকা মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে আমার আম্মা, এত মজা লাগে তা বলার মতো না। তো যাই হোক আজকে খালাকে বলছিলাম যে খালা হালকা করে আমাকে একটু মিষ্টি কুমড়া রান্না করে দাও। তো যাই হোক খালা করে দিছে। মিশনে আজ জল এখন আর খাবে না, সে সকালে নাস্তা দেরিতে করছে, প্রচণ্ড পরিমাণে মানে ডায়েটিংয়ে আছে। যে বাইরে আসতে মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘলা হয়ে গেছে। মাহিন তোমার খাওয়া হয়েছে আব্বু? রান্না করে রেখে আসো, আর পানির বোতল ভর্তি করো। তো বড় ছেলে আর খাবে না, কেমন যেন মানে 2টার পরেই চতুর্দিকে মনে হচ্ছে যে অন্ধকার হয়ে আসতেছে, মেঘ। আর যে আমার রুমে এসি চলতেছে, এই কারণে মানে অন্ধকার। কেউ আবার বলবে ভিডিও অন্ধকার কেন? আরে বাবা, ভিডিও অন্ধকার মানে দামি ক্যামেরা আমিও এক সময় কিনবো ইনশাল্লাহ, কিন্তু সেই সময়টা আগে আসুক, এখনো আসে নাই। যাই হোক মানে খেতে নিয়ে হাসলাম অনেকেই, ভিডিও অন্ধকার কেন রে বাবা, অস্থির করে ফেলে। তো যাই হোক খাবারটা না হয় খেয়ে নেই। বিকাল 5টার পর মাহিন চলে গেছে নামাজে, আর আমি চলে আসলাম চা বানাতে। যদিও গরম, মানে মনে হচ্ছিল যে চাটা যদি না খেলে চলতো, কিন্তু চা না খেলে তো চলবে না, মানে মনের মধ্যে মনে হয় চা 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 করতে থাকে। এগুলো অবস্থা। এই ফিলিংসটা যারা চা না খায় তারা বুঝবে না, যারা খায় তারা খুব ভালো করে রিলেট করতে পারবে। আর আমি না দুপুরবেলা শুয়ে ঘুম তো ছাতা ধরেই না। বিভিন্ন রকমের টক শো হোক বা ওই যে জীবনমুখী যে অনুষ্ঠানগুলো হয়, এগুলো তো আমি দেখি, আজকেও দেখতেছিলাম। আজকে একটু বসি, মানে বাইরে এত কনস্ট্রাকশনের কাজ হয়, আর কিছু জিনিস না দেখলে, সবার সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না। তো আজকে দেখতেছিলাম হলো পুতুলের আত্মকথনে কানিজ সুবর্ণা যে আছে সিঙ্গার, ওনার মানে ইন্টারভিউটা দেখতেছিলাম। তাই দেখলাম আর চোখের কোণে পানি এসে গেল, যে আসলে কি ছিল, আর মাঝে কি জীবনযাপন করছে, আর এখন আবার মানে এসে কি বলতেছে, এটা মানে কি অদ্ভুত জীবনবোধ, মানে কি মানে মানুষের মধ্যে কি পরিমাণ চেঞ্জ আসতে পারে, মানুষ আসলে কত রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারে। মানে তার কথাগুলো না শুনলে মনে হয় যে মানে বুঝবে না কেউ। এই ওনাকে দেখে মানে বোঝা যাচ্ছে যে উনি কি পরিমাণ ট্রমার ভিতর দিয়ে, মানে উনি কথা বলতে চাচ্ছে একটা, বলতেছে আর একটা, সেটা বলতে আবার কণ্ঠ মানে আটকে যাচ্ছে কষ্টে।
এরকম, কিন্তু আমার মুখ ফুটে সেটা বলতে পারতেছে না। মানে 2-3টা রকম আমার ওখানে যে কমেন্টস সেকশনে সবাই কমেন্টস করতেছে এবং আমি যে তাকে দেখতেছি, তার ইন্টারভিউটা শুনতেছি, মানে একই রকমই বোঝা যাচ্ছে। ওখানে যারা কমেন্টস করতেছে ওনারাও বলতেছে যে ওনার ভিতরে এত কষ্ট যে উনি যে খুলে বলবে সেটাও সে পারতেছে না। মনে হচ্ছে যে কেউ যদি মানে একটু ধরতো, সে মনে হয় চিল্লা কানলে মনে হয় হালকা হতো, মানে মোরাল অফ দ্য স্টোরি যেটা। তো যাই হোক, এটাই মনে হয় জীবন। মানুষ ভিতরে কত কিছু চাপা রেখে মানে সামনে আগায় যায়। এই হামিম সিঙ্গার হামিম আহমেদ ওনার হাজব্যান্ড সেটা বলল। সেক্ষেত্রে মানে যখন পুতুল প্রশ্ন করলো যে সেক্ষেত্রে আপনার এত মানে জনপ্রিয় একজন মানুষ আপনার হাজব্যান্ড, মানে ওকে ব্যাখ্যা করতে যেটা বললো, তো উনি তখন বললো যে 2টা তারকা আসলে একসাথে বসবাস করা খুব কঠিন এরকম। তো যাই হোক, আমাদের মতো অনেক মানুষই মনে হয় আছে যারা ভিতরে অনেক কষ্ট নিয়ে মানে কি বলবো যে শুধু সংসারের জন্য, সন্তানের জন্য মানে পারে না ছেড়ে যেতে, সামাজিকতার জন্য নিজের কষ্ট নিজের বুকে রেখে এভাবে দেখা যায় যে মানুষের সামনে হাসে, কথা বলে আর দিন পার করে। তারপরে আবার আরেকটা জিনিস যে আল্লাহ 2টা বাচ্চা দিছে, 2টা বাচ্চাই অটিজম। এখন কেউ কেউ বলবে যে না উনি তো গান টান গায়, নামাজ টামাজ পড়ে না, এর জন্য এরকম। কেউ আবার এই কথা মনে মনে বলেন না, এটা কিন্তু খুব বাজে কথা। গান টান কি আর সবাই গায় না? এই গান যারা গায় তাদেরও ভালো থাকার মানে আছে, আর যারা নামাজ কালাম বেশি পড়ে তারা যে শয়তানের হদ্দ হয় তা বলার মতো না। এই হলো। তো যাই হোক, দেখে যে আমারও চোখ টোক ভার হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছিল। ও তো যেটা বলতেছিলাম, বিয়ের পর আবার 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চাই হলো স্পেশাল চাইল্ড, দুইটাই ছেলে। সেক্ষেত্রেও তার কষ্টের কোনো রকম কমতি নাই। সেই কষ্টটাও সে মানে যে বললো তাও সে বলতে চাচ্ছে না, বলতেছে যে না এটা তার জন্য ব্লেসিং। এটাই হলো মা, এটাই হলো নারী, এটাই হলো কি বলবো মানুষ, মনে হয় এরকমই হয়। এটাও সে মানে বললো না যেটা আমার একটা কষ্ট, কেন আল্লাহ আমাকে এটা দিছে, সেটা সে বললো না। সেটা মানে সে পজিটিভলি নেওয়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, এরকম শত কষ্টের আজকে এবার আমি সিরাজগঞ্জেও একজনকে দেখছি যে আমি কি দেখছিলাম আর কি হয়ে গেছে, আমার দেখে এত খারাপ লাগলো তা বলার মতন। আমি বারবার এসে নিজেকে নিজে প্রশ্ন করতেছি যে কী ব্যাপার, এরকম হয়েছে কেন। তাকে দেখেও আমার ঠিক আসতে আমি কানের সুবর্ণার এই প্রোগ্রামটা দেখে আমি সেই মানুষটাকে, আমার কাছের মানুষ, রিলেট করতে পারলাম যে ঠিকই ও মনে হয় দম বন্ধ করা এই পরিবেশের মধ্যে ও আছে, এর জন্য মনে হয় এরকম হয়েছে। কি মানে সে চাচ্ছে একরকম, সে মানুষ একরকম, কিন্তু করতে হচ্ছে হলো আর এক রকম। এটা আসলে অন্যরকম একটা কষ্ট। এই কষ্টের মধ্যে যারা না যায় তারা বুঝতে পারবে না। আমি বলতেছি না যে না মানে মানে যাদের সাথে সে অ্যাডজাস্ট করতেছে তারা খারাপ মানুষ, আমি সেটা বলতেছি না। কিন্তু আসলে যে যেরকম তার সাথে যদি সেরকম মানুষ না হয় তাহলে মানে অ্যাডজাস্টমেন্টটা খুব কষ্ট হয়ে যায়, এবং সেটা সে যদিও সে প্রকাশ করে না কিন্তু তার আশেপাশের মানুষ কিন্তু ঠিকই টের পায়। তো যাই হোক, এই সমস্ত মানুষের জন্য আমাদের প্রার্থনা ছাড়া আর কিছু করার নাই। মনটা আমার খুব খারাপ হয়ে গেলাম। তো বললাম যে আমি নাটক সিনেমা কখনোই পছন্দ করি না, দেখি না। আমি একটু অ্যাজ ইউজুয়াল এই প্রোগ্রামগুলো দেখি, আর বিশেষ করে যারা চেনা মানুষ তাদের ক্ষেত্রে যদি এরকম শুনি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। পুতুলের আত্মকথনে আপনারা দেখবেন কানের সুবর্ণার প্রোগ্রামটা যারা আমার ভিডিওটা যারা দেখেন, বিশেষ করে মহিলা মানুষ যারা আছেন, মেয়ে মানুষ যারা আছেন, যারা আবার মানে ইয়াটা কথা আসলে কি বলবে, ধরনের প্রোগ্রামকে আবার রিলেট করার মতো মানসিক দক্ষতা আবার থাকতে হবে, বা সে ধরনের মন মানসিকতা থাকতে হবে। এখন উড়নচন্দ্রের মানুষ যদি এই প্রোগ্রাম দেখে তার তো আর ভালো লাগবে না, এরকম বোঝার মতো ক্ষমতাও আবার থাকতে হবে কথা। কারণ মানে এটা মনে রাখবেন যে কথা বোঝার মতো ক্ষমতা কিন্তু সবার হয় না। কথা বুঝতে হলেও একটা সুন্দর মন লাগে, পরিশুদ্ধ একটা মন লাগে। তো যাই হোক, পরিশুদ্ধ মন নিয়ে আজকে না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফিজ।